মধ্যরাতে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত, সেনা মোতায়েন, ক্লাস পরীক্ষা স্থগিত। রাজনৈতিক দলের সঙ্গে আবারও আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা। বিকেলে জামায়াত, সন্ধ্যায় বিএনপি ও এনসিপির সঙ্গে যমুনায় বৈঠক। বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলাপ। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনড় অবস্থানে দলগুলো। গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি চায় এনসিপি ও জামায়াত। নির্বাচন পেছাতেই এমন দাবি, বলছে বিএনপি। আস্থা ফেরাতে 10টি বহুজাতিক কোম্পানিকে পুঁজি বাজারে আনার উদ্যোগ। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগকে অর্থ মন্ত্রণালয়ের চিঠি। দরকারি আইনি সংশোধনের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহ 60 শিক্ষার্থী আহত হয়েছেন। অনেক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এর মধ্যে গুরুতর আহত 21 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাত 11:15 দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকার একটি বাড়িতে এমন ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে দারোয়ানকে জেরা করলে স্থানীয়রা সেখানে পৌঁছে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় স্থানীয়দের ইটপাটকেল আর দেশীয় অস্ত্রের আঘাতে 2 জন সহকারী প্রক্টর, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নিরাপত্তা কর্মী সহ অর্ধশতাধিক আহত হন। যখন বাসার দিকে চলে যাব ওই মুহূর্তে মাসনুন আর ওই যে ছাত্রমৈত্রীর একটা ছোট ভাই রাকিব, ও বললো যে ওদের এক বন্ধুকে নাকি মেরে মেডিকেলে পাঠাই দিচ্ছে। বয়স্ক লোককে ধরছে, এই বয়স্ক লোককে মেয়েকে আমাদের স্টুডেন্টকে লাথি মারছে। আমরা যখন আক্রমণের শিকার হই তখন আমরা বাসা মেয়ের মুড়ে 2 ভাগ হয়ে যাই। আমরা অনবরত ফাইট করে যাচ্ছি, তার আমাদেরকে ঢেলাচ্ছে এবং আমাদের উপর ককটেল শেষ পর্যন্ত মারা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ভাঙচুর করা হয় পুলিশ ও সহকারী প্রক্টরদের গাড়ি। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সময় মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে রাত 3টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতদের প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিলে সেখানে অক্সিজেন সহ চিকিৎসা কার্যক্রমের সংকট দেখা দেয়। সেখান থেকে 21 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন বেশিরভাগই, তবে গুরুতর আহত বাকি 6 শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম। বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান এবং চট্টগ্রাম মেডিকেলে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমেই যাচ্ছি তারিফের কাছে। তারিফ, রাতভর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনায় এই পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় 60 থেকে 74 জন শিক্ষার্থী আহত। ক্যাম্পাস জুড়ে তীব্র ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা এবং আমরা জানতে পেরেছি যে সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ধরনের পরীক্ষা বাতিল করেছেন এবং ক্লাস চলমান রেখেছেন, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টে যে পরীক্ষাগুলো চলমান রয়েছিল সেগুলো স্থগিত করেছেন শিক্ষার্থীদের কথা চিন্তা করে, এমনটি আমাদেরকে প্রশাসন জানিয়েছেন। গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হামলা করে এক দারোয়ান, বাড়ির দারোয়ান। সেই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় অর্থাৎ 2 নং গেটের স্থানীয় বাসিন্দাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া সৃষ্টি হয় এবং এক পর্যায়ে স্থানীয়রা ইট পাটকেল সহ দেশীয় অস্ত্র ও নানান অস্ত্রপাতি নিয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করে এবং তার পরিপ্রেক্ষিতে প্রায় ব্যাপক শিক্ষার্থী 60 থেকে 70 জন শিক্ষার্থী আহত হয় এবং এই ঘটনা রাত 1টা থেকে প্রায় ভোর 5টা পর্যন্ত চলে। পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও কিন্তু শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসছেন এবং বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে তাদের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি দাওয়া পেশ করছেন যাতে অতি শীঘ্রই যে দোষী তাদেরকে আইনের আওতায় আনা এবং তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি সেটি নিশ্চিত করা, এটি আমাদেরকে তারা জানিয়েছেন এবং অতি দ্রুত সত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে এই ন্যাক্কারজনক ঘটনার বিচারের আওতায় নিয়ে আসেন সেটি শিক্ষার্থীরা আমাদেরকে দাবি জানিয়েছেন। এখন আমরা চলে যাব চট্টগ্রাম মেডিকেল কলেজে, সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় যারা আহত হয়েছেন তারা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। একটু জানিয়ে রাখি, গতকাল মধ্যরাতে যখন সংঘর্ষের ঘটনা ঘটে এরপর থেকে রাত 3টা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 40 থেকে 45 জন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 60 জন শিক্ষার্থী আহত হয়েছে এবং যে 40 থেকে 45 জন শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে চলে গেছেন। তবে সকালে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর দেখেছি যে 5 থেকে 6 জন শিক্ষার্থী গুরুতর আহত। তারা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 28 নম্বর ওয়ার্ডে তারা চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে অনেকের পায়ে গুরুতর আঘাত রয়েছে, আমরা দেখেছি মাথায় ইটের আঘাত রয়েছে, অনেকে কোমরেও কিন্তু ইটের আঘাতপ্রাপ্ত হয়েছে, আবার অনেকে ধারালো অস্ত্রের আঘাতে কিন্তু তারা হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে, এমনটিও কিন্তু আমরা দেখেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে অভিযোগ করে বলেছেন আসলে বিভিন্ন সময় কিন্তু এলাকাবাসীর সাথে তুচ্ছ ঘটনা কিংবা কথা কাটাকাটি জের ধরে কিন্তু এলাকাবাসী মিলে সাধারণ শিক্ষার্থীদের উপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে তাদের উপর আসলে হামলার ঘটনা চালায়। গতকালের ঘটনাটিও কিন্তু এমন একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে, এরপরও সাধারণ শিক্ষার্থীরা সেটি প্রতিরোধ করতে গেলে আসলে সংঘর্ষের ঘটনা ঘটে, যেক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় 60 থেকে 65 জন শিক্ষার্থী কিন্তু আঘাতপ্রাপ্ত হয়, সেই তথ্যটি কিন্তু আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যারা এই হামলার সাথে জড়িত, যারা এই হামলা ঘটিয়েছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও আসলে বিভিন্ন সময় যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রামের কিংবা এলাকাবাসীর সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটে সেই বিষয়টি যাতে আর না ঘটতে পারে সেই জন্য দুই পক্ষকে নিয়েই কিন্তু যাতে একটি আলোচনার ব্যবস্থা করে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে এই বিষয়টির প্রতি দিক নির্দেশনা দেয় সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে যারা দোষী, যারা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনারও কিন্তু তারা জোর দাবি জানান। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মওদুদ রানা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমেই যাচ্ছি রানার কাছে। রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের আজ শেষ দিন। এই শেষ দিনে সকাল 9টার দিকে রাকসু কেন্দ্রীয় কার্যালয়ের যিনি কোষাধ্যক্ষের কার্যালয় সেই কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল যেটি বলছেন যে 2024-25 শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি শিক্ষাবর্ষ কিছুদিন আগে যেসব শিক্ষার্থীরা এখানে ক্লাস শুরু করেছেন তাদের এই রাকসুতে ভোটাধিকার প্রয়োগ করতে হবে, অর্থাৎ যে ভোটার তালিকা রয়েছে সেটি পরিবর্তন করে সেটি সংযুক্ত করে সেখানে যারা প্রথম বর্ষের শিক্ষার্থীরা রয়েছেন তাদের তালিকাভুক্ত করতে হবে এবং সেই তালিকা অনুসারে ভোট হতে হবে এবং তারই দাবিতে তারা সকাল 9টায় এখানে জড়ো হন। এরপরে তারা কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং এখন পর্যন্ত তারা তাদের যুক্তি তুলে ধরে বক্তব্য রাখছেন, স্লোগান দিচ্ছেন। অন্যদিকে আমরা যেটি দেখেছি যে কোষাধ্যক্ষের কার্যালয়ে রাকসুর যারা মনোনয়নপত্র বিতরণ করেন সেই কর্মকর্তারা এতক্ষণ পর্যন্ত আসতে পারেনি, তবে তারা যেটি বলছেন যে কিছুক্ষণের মধ্যেই তারা আনুষ্ঠানিকভাবে যে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সেটি তারা শুরু করবেন। আপনাকে জানিয়ে রাখি যে এর আগেও ছাত্রদল আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের একটা পর্যায়ে এখানকার প্রশাসন তাদের সাথে বৈঠক করেছেন এবং বৈঠকের পর মনোনয়নপত্র জমা দেওয়া মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা 5 দিন বাড়িয়েছে এবং নির্বাচন পিছিয়ে দিয়েছে এবং নির্বাচন 25 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এরপরেও আসলে ছাত্রদল যেটি বলছেন যে তারা চলতি বর্ষের শিক্ষার্থী ছাড়া ভোটে অংশ নিবে না এবং সে কারণেই তারা আন্দোলন করছেন। আপনাকে জানিয়ে রাখি যে ছাত্রদল বৃহস্পতিবার 28টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং তারা একই সাথে তারা বলছেন যে তারা মনোনয়নপত্র সংগ্রহ যেমন করেছেন তেমনি তারা এই ভোটে অংশ নেবেন, কিন্তু সেখানে চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশ নিতে দিতে হবে। এবং আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন, তারা যেটি বলছেন যে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীর ভোট অধিকারের সুযোগ এই বছর তারা পাচ্ছে না, এরপরে তারা পাবেন। এখন
আমরা যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে কেন্দ্রীয় ছাত্র সংসদের যে খবর সেটি জানাবেন সহকর্মী জয়। দীর্ঘ ৩৩ বছর অপেক্ষার পর হাতে গোনা আর মাত্র ৮টি দিন, এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে নিয়ে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ যারা নির্বাচন করছেন সেই সমস্ত প্রার্থীরা। এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক আশা প্রতিশ্রুতি অনেক কিছুই কিন্তু নির্ভর করছে। এখানে প্রতিটি শিক্ষার্থী যেমন প্রত্যাশা করছে, তেমন এখানকার প্রকৃতি পরিবেশ গাছপালা সবকিছুর মধ্যে কিন্তু একটি প্রত্যাশার নিদর্শন দেখতে পাচ্ছি আমরা। সেটি হচ্ছে দীর্ঘ ৩২-৩৩ বছরে যেটি হয়নি, সেই দিকটিকে আবার পুনরায় সংস্কারের মধ্য দিয়ে পুনর্বহাল করতে হবে এবং ভালোভাবে শিক্ষার্থীদের সকল ধরনের ব্যবস্থা সম্পন্ন করতে হবে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কথা জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যেই কিন্তু নির্বাচন যে যুদ্ধ সেটি পরিলক্ষিত হয়েছে প্যানেল ঘোষণার মধ্য দিয়ে। আপনাদের জানিয়ে রাখতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ১৭৯ জন প্রার্থীর মধ্যে ইতিমধ্যে কিন্তু ৮টি প্যানেল ঘোষিত হয়ে গিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত প্রতিটি প্যানেলে যদিও ২৫ জন করে সদস্য থাকার কথা, সেখানে কেউ কেউ স্বতন্ত্র প্রার্থীরা মিলেমিশে কিন্তু প্যানেল ঘোষণা করছে এবং সেখানে ৫-৬ জন করে প্রার্থিতা দিয়ে একটি করে প্যানেল ঘোষণা করা হচ্ছে, যেখান থেকে কিন্তু প্রমাণিত হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনকে নিয়ে কিন্তু তুমুল উত্তেজনা, তুমুল সম্ভাবনা এবং তুমুল উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতিটি হলে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখেছি 10টার আগে কেউ উপস্থিত হয়নি, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন উপলক্ষে কিন্তু যেমন প্রার্থীরা সরব হয়েছেন, তেমনি কিন্তু ভোটাররাও কিন্তু চনমনে হয়েছেন এবং একই সাথে তারা কিন্তু লড়ে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। ভোটাররাও কিন্তু তাদের কথাগুলো তাদের প্রতিনিধিদের কাছে বলছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা এবং আমেজের মধ্য দিয়েই নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। আজকেও একটি প্যানেল ঘোষণা হতে পারে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার 4:30টায় জামায়াত, সন্ধ্যা 6টায় এনসিপির সঙ্গে এবং সন্ধ্যা 7টায় বিএনপির সঙ্গে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে কয়েকবার জানিয়েছেন। এটি বাংলাদেশের জনগণের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের একনিষ্ঠ অঙ্গীকার বলেও জানানো হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। মৌলিক সংস্কার চূড়ান্তের পরও আলোর মুখ দেখছে না জাতীয় সনদ। জামায়াত, এনসিপি সহ অন্যান্য দল এই সরকারের অধীনেই তা বাস্তবায়ন করতে চায়। তাদের দাবি, গণভোটের মাধ্যমে দিতে হবে আইনি ভিত্তি। অন্যদিকে সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয় নির্বাচিত সংসদের উপর ছাড়তে চায় বিএনপি সহ সমমনারা। গণভোটের দাবিকে কুতর্ক হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তার মতে, এসব দাবির মধ্য দিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে। হাসান ওয়ালির রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের প্রাথমিক লক্ষ্য ছিল জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করা। সে অনুযায়ী টানা বৈঠকে এজেন্ডাও শেষ করে কমিশন, কিন্তু বিপত্তি বাধে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। প্রাথমিক খসড়ায় 2 বছরের মধ্যে সংসদ বাস্তবায়ন করবে এমন অঙ্গীকারনামায় বিএনপি সমর্থন জানালেও অন্যরা ঘোর আপত্তি জানায়। 16 আগস্ট জুলাই সনদের চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠায় কমিশন। রাজনৈতিক দলের ফিরতি মতামত নিয়ে সমন্বিত খসড়া তৈরি করছে কমিশন। এরই মধ্যে বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করছেন কমিশনের সদস্যরা। তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলীয় অবস্থানে অনড় রাজনৈতিক দলগুলো। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণভোটের মাধ্যমে সনদের আইনি ভিত্তি এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান দাবি করছে। দলটির এই নেতা বলছেন, আইনি ভিত্তি না থাকলে সনদের মূল্য থাকবে না। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে মূলত একটা রাজনৈতিক বোঝাপড়ায় এই পর্যন্ত আসছে, কিন্তু সরাসরি জনগণের কিংবা আরও যে বাহিরেও অনেক বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদের যে মতামতগুলো সেগুলো দেখছে যে সরাসরি গণভোটে গেলে গণভোটের মাধ্যমে এই বিষয়টি বোঝা যাবে।
অনেকটা একই রকম মত জামায়াতে ইসলামীরও। তাদের দাবি প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন অথবা গণভোট আগামী সংসদের ওপর ছেড়ে দিলে 90-এর পুনরাবৃত্তি হতে পারে এমন আশঙ্কা দলটির এই নেতার। আমরা দুইটা সাজেস্ট করেছি, এটা প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন হতে পারে আর সেকেন্ড হলো গণভোট হতে পারে। এটা সমাধান না করে যদি বলে যে একটা স্বাক্ষর করেন, তাহলে এটা সবুজ বালকের মতো তো একটা রাজনৈতিক দল ভূমিকা হতে পারে না। এরশাদের পতনের পরে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চুক্তি হয়েছিল, তখন কারা ক্ষমতা এসেছিল, নির্বাচনের পরে কি বাস্তবায়ন হয়েছে? হয়নি। গণভোট গণপরিষদের মতো দাবিকে কুতর্ক হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তার মতে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য এমন দাবি করা হচ্ছে যাতে লাভবান হবে পতিত শক্তি। কি কারণে তোমার গণভোট করতে হবে, এগুলো হচ্ছে কুতর্ক, যাতে নির্বাচনটা না হয় এবং যত দেরিতে হবে তত দেরিতে তত দেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই সৃষ্টি হওয়ার ফলে যে পতিত শক্তি এখনো কিন্তু এরাই কিন্তু শক্তিশালী বেশি, তারা সুযোগ পাবে। আগামী 15 সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই সনদ চূড়ান্ত করে এতে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নিশ্চিত করতে চাই ঐকমত্য কমিশন। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হতে পারে তৃতীয় দফার সংলাপ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের যে চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চলছে। গতকাল রাত্রেও এখানে তার একটি সিটি স্ক্যান করানো হয়েছে এবং সিটি স্ক্যানে তার যে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং যে ফাটল রয়েছে, হাড়ে ফাটল রয়েছে, সেটি আসলে ধরা পড়েছে। চিকিৎসকরা বলছেন যে যদিও তার যে অবস্থা সেটি আসলে ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তারপরেও যে তিনি শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা জানিয়েছেন, কারণ এখনও আসলে তাকে আইসিইউতে রাখা হয়েছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এবং তার যে দেখভাল সেটি আসলে করা হচ্ছে। এছাড়াও গণ অধিকার পরিষদের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের জেরে কিন্তু আরও প্রায় 2 থেকে 3 জন এখানে যারা কেন্দ্রীয় সদস্য রয়েছেন, কেন্দ্রীয় কমিটির, তারা এখানে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থাও কিন্তু বলা যায় যে আশঙ্কা মুক্ত নন, অর্থাৎ এখানে যারা বিশেষ করে কেন্দ্রীয় কমিটি যারা রয়েছেন তারাও কিন্তু এখানে ভর্তি ছিলেন এবং ভর্তি আছেন এবং তারা আইসিইউতে ছিলেন, তাদেরকে সাধারণ বেডে নেওয়া হয়েছে গতকাল রাত্রে। আরেকজন কেন্দ্রীয় কমিটির সদস্য, তাকে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন, তাকেও গতকাল রাত্রে ঢাকা মেডিকেল কলেজ আনা হয়েছে। তো এভাবে বলা যায় যে নুরুল হক নূর ছাড়াও আরও প্রায় 2 থেকে 3 জন এখানে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের যেই ছাত্র সংগঠন রয়েছে তার কেন্দ্রীয় একজন সদস্যের সাথে কথা হয়েছে। তিনি বলছেন যে যারা নূর ছাড়াও যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থাও মোটামুটি তারা আছেন, অর্থাৎ একেবারে যে শঙ্কা মুক্ত রয়েছেন তা কিন্তু নয়, অর্থাৎ তারাও কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। তো বলা যায় যে নুরুল হক নূরের যে চিকিৎসা সেটি আসলে চলছে এবং তার যে উন্নতি সেটি আসলে ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং এখনও তিনি শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিছুক্ষণ পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তার গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার কথা রয়েছে। সবশেষ এই ব্রিফিংয়ে আসলে জানা যাবে তার সবশেষ পরিস্থিতি কি নুরুল হক নূরের। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ফায়ার সার্ভিসের 2.5 ঘন্টার চেষ্টায় কিশোরগঞ্জের ভৈরবের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। স্থানীয়রা জানান শনিবার রাত 8:45টার দিকে পৌর শহরের লক্ষ্মীপুর এলাকার ওসমান মোল্লার মার্কেটে হঠাৎই আগুন লাগে। মুহূর্তে তা পাশের 2টি জুতার কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও অতিরিক্ত ধোঁয়ায় বেশ কয়েকজন আহত হন। এ সময় কারখানা দুটির সব যন্ত্রাংশ ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। নেসলে, ইউনিলিভার, সিনজেন্টা সহ সরকারের মালিকানা থাকা 10টি বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগকে চিঠিও দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সরকারের এমন সিদ্ধান্ত আলোর মুখ দেখলে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে এজন্য দরকারি আইন সংশোধনের পরামর্শ তাদের।
পুঁজিবাজার যে কোনো দেশের অর্থনীতির অন্যতম ভিত হিসেবে বিবেচিত হলেও যেন এক ভিন্ন গল্প বাংলাদেশে। এখানে স্টক এক্সচেঞ্জের সূচকের উত্থান পতনে বাড়ে সাধারণ বিনিয়োগকারীর বিনিয়োগ হারানোর হাহাকার। পুঁজির জন্য ব্যাংক নির্ভর হলেও সিন্ডিকেটের দৌরাত্মে শেয়ার বাজারমুখী হতে চায় না ভালো কোম্পানি। এমন বাস্তবতায় সরকারের মালিকানা থাকা ইউনিলিভার, নোভার্টিস, সিনজেন্টা, নেসলে বাংলাদেশ সহ 10টি বহুজাতিক কোম্পানিকে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গেল 14 আগস্ট শিল্প বাণিজ্য মন্ত্রণালয় ও বিদ্যুৎ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে চিঠিও দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আমাদের শেয়ার মার্কেটে ভালো কোম্পানি নেই, খুব কম আছে। খাত বিশ্লেষকরা বলছেন বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতি বিনিয়োগে। ওই ধরনের কোম্পানি যদি আসে তাহলে একদিকে সরকার ঋণ নির্ভরতা কমে যাবে, ঋণ নির্ভরতাটা কমে যেয়ে এই শেয়ারগুলো বাজারে আসলে বাজারের আপনার কোয়ালিটি বাড়বে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন BSECর সাবেক এই চেয়ারম্যান বলছেন, সরকার শুধু নির্দেশ দিলেই হবে না, এজন্য দরকারি আইনও করতে হবে। এগুলো কোনো সরকারি কোম্পানি নয় যে সরকারি নির্দেশ দিবে আর সে নির্দেশ মানতে তারা বাধ্য, এরকম ব্যাপারটা না। তাদের সঙ্গে আলোচনা করতে হবে, যারা মেজরিটি শেয়ার হোল্ডার তাদেরকে সঙ্গে আলোচনা করতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। সরকার তো এখানে মাইনরিটি শেয়ার হোল্ডার, একটা মাইনরিটি শেয়ার হোল্ডার একটা মেজরিটি শেয়ার হোল্ডারকে কোনো নির্দেশ দিতে পারে না। অথবা তাহলে আইন করতে হবে, সরকার নির্দেশ দিতে পারে, সে আইনটা তো নাই। এর আগেও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে নিয়ে আসার কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি একবারও। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জামালপুরে যমুনা, জিঞ্জিরাম ও দশানী নদীর তীব্র ভাঙনের কবলে 3 উপজেলা, এতে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। ভাঙতে ভাঙতে বাড়ির পাশে চলে এসেছে নদী। যেটুকু সহায় সম্বল বাকি আছে তাও যে কোনো মুহূর্তে চলে যেতে পারে নদীগর্ভে, দিশেহারা বাসিন্দারা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জিঞ্জিরাম, দশানী ও যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। একের পর এক বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি ও গাছপালা। হুমকির মুখে ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেতু ও মসজিদ সহ নানা স্থাপনা। নদীর মধ্যে বাড়িঘর সব পড়ে গেছে, এখন কই থাকে কি সমাচার, খুব সমস্যা। আমার তো নেই কিছু নেই, বাড়ি যায় লাগ যায় থাকি। দ্রুত গতিতে যদি ব্যবস্থা নেয় বাদের, তারা আমরা যেসব ঘর এখনো আছে আমরা থাকতে পারবো না, এই গ্রাম মুছে যাবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি কমলে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে, আর স্থায়ী ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাবনা। নদীতে পানি কিছুটা বেশি রয়েছে, পানিটা কমলে আমরা ওটা জরুরি ভিত্তিতে কিছু ব্যবস্থা গ্রহণ করব। গত 1 মাসে 3 উপজেলায় 5 শতাধিক বাড়িঘর, মসজিদ, কবরস্থান, কয়েক হাজার একর ফসলি জমি ও 2টি গুচ্ছগ্রাম নদীতে বিলীন হয়েছে। সময় সংবাদ, জামালপুর। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনে একদিনে 77 জন নিহত হয়েছেন। ইসরায়েল যে কোনো মুহূর্তে গাজায় এয়ারড্রপ পদ্ধতিতে ত্রাণ সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। এদিকে হাউথি প্রধানমন্ত্রী ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। গাজা সিটির বিভিন্ন অঞ্চলে দখলদার বাহিনীর হামলায় লণ্ডভণ্ড চারপাশ। গাজাবাসীর হাহাকার আর আহাজারিতে উঠে আসে ইসরায়েলি বাহিনীর অমানবিকতার চিত্র। এদিকে গাজার আল শিফা হাসপাতালের ভেতরেই কফিন ঘিরে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। নিহত ইয়াজেনের খালা জানান, মাত্র 14 বছরের ছেলেটিই ছিল পরিবারের একমাত্র ভরসা। এছাড়া গাজা থেকে কয়েকশো কিলোমিটার দূরে ইয়েমেনেও আঘাত হেনেছে ইসরায়েলি ড্রোন। নিহত হয়েছেন হাউথি নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাহাবি ও কয়েকজন মন্ত্রী। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর একটি সাজোয়া যান লক্ষ্য করে হামলায় বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী তথ্যটি নিশ্চিত করেছে, তবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। এদিকে মার্কিন গণমাধ্যম CNN-এর এক প্রতিবেদন অনুযায়ী গাজা সিটির ভেতরে পূর্ণাঙ্গ অভিযান শুরু করার আগে খাদ্য সহায়তার এয়ারড্রপ বন্ধ করবে এবং ত্রাণের ট্রাক প্রবেশও সীমিত করার পরিকল্পনা করছে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে আবারও 44 দেশের কয়েকশো মানবাধিকার কর্মীর সঙ্গে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ।
গাজা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা তীব্র মতপার্থক্যে জড়িয়েছেন। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত বৈঠকে এক পক্ষ ইসরায়েলের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর দাবি জানালেও অপরপক্ষ তা মানতে অস্বীকৃতি জানায়। স্পেন ও আয়ারল্যান্ড ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার দাবি তুললেও জার্মানি ও হাঙ্গেরি আপত্তি জানিয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়াড সম্মেলনে অংশ নিচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এমন দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, দুই নেতার সম্পর্কে অবনতি হয় শুল্ক আরোপ ও পাকিস্তান নিয়ে ট্রাম্পের বিতর্কিত দাবির কারণে। গত জুনে G7 শীর্ষ সম্মেলনের সময় দুই নেতার ফোনালাপে ট্রাম্প দাবি করেন ভারত পাকিস্তান সংঘাত তিনিই বন্ধ করেছেন এবং পাকিস্তান তাকে নোবেলের জন্য মনোনীত করতে চায়। কিন্তু মোদি সাফ জানিয়ে দেয়, এ সংঘাতের মীমাংসা হয়েছিল দুই দেশের সেনাদের মধ্যকার সরাসরি আলোচনায়। এতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যরাতে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত, ক্লাস পরীক্ষা স্থগিত। রাজনৈতিক দলের সঙ্গে আবারও আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা। বিকেলে জামায়াত, সন্ধ্যায় বিএনপি ও এনসিপির সঙ্গে যমুনায় বৈঠক। বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলাপ। এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনড় অবস্থানে দলগুলো। গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি চায় এনসিপি ও জামায়াত। নির্বাচন পেছাতেই এমন দাবি, বলছে বিএনপি। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।